নমস্কার, মানুষের ভাষায় আবার আপনাদের একবার স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এখন এই মুহূর্তে এসআইআর বিতর্ক, সংখ্যালঘু বিতর্ক ইত্যাদি নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, সেই মুহূর্তে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রার ডাক এই মুহূর্তে বারাসাতে আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন। কিন্তু সেখানে আমরা এমন একজনকে পেয়েছি, সেটা আমরা তার মুখ থেকেই শুনে নেব তার কাহিনী, যেটা নিজের থেকেই বলে দেবে যে তিনি কে, কী বৃত্তান্ত এবং কেন তার সাক্ষাৎকার আমরা এখানে বিশেষ করে তুলে ধরবার চেষ্টা করছি। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নামটা হচ্ছে ইউনুস আলী। আচ্ছা, আমি হচ্ছি সংখ্যালঘু। এই দলটা মুসলিম বিজেপি করবে কেন? আমি যখন এই দলে জয়েন করেছিলাম তখন আমাদের এই পার্টির রাহুল সিনহা সভাপতি ছিলেন। তখন এই মিডিয়ারা আসলে আমরা হাত জোর করতাম যে ছবি তুলবেন না, কেন তৃণমূলের যে গুন্ডা, তৃণমূলের যে অত্যাচার, আর এই বারাসাত জেলার মধ্যে বিজেপি আগে যারা লুকিয়ে লুকিয়ে করেছে, আজকে তারা মিডিয়ার সামনে কথা বলছে। আর এই মমতা ব্যানার্জি সংখ্যালঘু মুসলিম ভাইদের নিয়ে এমনি যাত্রা তো একটা নাটক, সিনেমা একটা, ওটাও নাটকের মধ্যে পড়ে, কিন্তু এনার নাটক সাংঘাতিক নাটক। মানে মুসলিমদের নিয়ে যে যাত্রা, যে নাটক, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু ভয় আছে অত্যাচার, মানে এই তোলাবাজি, সিন্ডিকেট রাজ। একটা সাধারণ মানুষ কি করে, একটা পাড়ায় দেখবেন 1600 ভোটার, 1200 ভোটার, 1400 ভোটার, তাদের ভোটে কিন্তু হার জিত হয়। একটা পাড়ায় মোস্তানি থাকে 10 জন, কিন্তু 10 জন মোস্তান ওই 1400 ভোটারকে ভয় দেখায়। ঠিকঠাক ভোট হলে ঠিক কথা, মমতা ব্যানার্জির দলটা থাকবে না ঠিকঠাক ভোট হলে, কারণ 1400 সংখ্যাটা অনেক বেশি আর 10 জনের সংখ্যাটা অনেক কম। কিন্তু 10 জনের সংখ্যাটা হচ্ছে বোম, মেশিন, ডান্ডা, অত্যাচার, এই করা সেই করা। এই সম্বন্ধে কি আপনারা কেন্দ্রীয় বাহিনী চান, বা কেন্দ্রীয় বাহিনী যেভাবে এর আগের ভোটগুলো হয়েছে সে সম্পর্কে আপনার? কেন্দ্রের বাহিনীটা হচ্ছে নিরপেক্ষ, মানুষ নিরপেক্ষ জিনিসটাকে পছন্দ করে। আজকে এতদিন মানুষকে বুঝতে সময় লেগেছে, ঝান্ডায় কিন্তু ভোট হয় না। আজকে সুমন্ত অধিকারী আসছে, আমাদের দলের একটা মিছিল হবে, স্বাধীনভাবে আমরা বাড়ি চলে যাব। এখানে তৃণমূলের সমস্ত জায়গায় ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। ফ্ল্যাগ লাগাক না, কিন্তু আজকের এই টাইমটা ফ্ল্যাগ লাগানো উচিত না। মানুষের দেখাতে বলবো ক্যামেরাম্যান। ফ্ল্যাগ লাগিয়ে দেখেন, তৃণমূল ফ্ল্যাগ লাগানো উচিত। কিন্তু আমরা যে 1 ঘন্টা কি 2 ঘন্টা আমাদের যে প্রোগ্রাম, আমরা শান্তির সঙ্গে এই রাজপথে যাব, মিছিল করব, মানুষ দেখবে, ভোট আসবে, যার ভালো লাগবে তাকে ভোট দেবে। আচ্ছা দাদা, কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলো স্বয়ং প্রধানমন্ত্রী মোদিজি এসে এখানে বলেও গেছেন যে এ রাজ্যে অনেক কেন্দ্রীয় প্রকল্প চলছে না, সেই সম্পর্কে আপনার কী বক্তব্য? দেখেন, কেন্দ্রের যেসবগুলো এসছে, আসলে এই গ্রামগঞ্জের মানুষ হচ্ছে শুনে রাজনীতি করে। এরা ধাপ্পাবাজি যে মার্কেটিংটা করছে, আমরা মানুষকে হয়তো সেই মার্কেটিংটা বোঝা যায়। ঘর কাদের? ঘর তো কেন্দ্র সরকারের। উজালা গ্যাস কাদের? কেন্দ্রের। এই যে পাইকান ঘর কেন্দ্রের। এই বিভিন্ন মুদ্রালোন, এই কেন্দ্র যে কী কী দিচ্ছে, এইটা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। মানুষ যেদিন জেনে যাবে যে এটা কেন্দ্র দিচ্ছে, এই 1000 টাকার মূল্যটা সেদিন হারিয়ে যাবে। এই প্রসঙ্গে 1000 টাকার মূল্যটা হারিয়ে যাবে। এই প্রসঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভা অফিসগুলোতে কমন সার্ভিস সেন্টার বা সিএসসি থাকতো, ডিজিটাল ইন্ডিয়া। 2019 সালের পর থেকে সেখানে পাল্টে গিয়ে বাংলা সহায়তা কেন্দ্র হলো, যার ফলবশত কমন সার্ভিস সেন্টারের যে কর্মীরা ছিল তারা বেকার হয়ে গেল এবং সে কেন্দ্রীয় প্রকল্পগুলো সাধারণের কাছে দিয়ে ওঠা যাচ্ছে না। এদের সম্পর্কে এই যে 40,000 কমন সার্ভিস সেন্টার, তার মধ্যে প্রচুর ভিএলই আছে যারা সংখ্যালঘু, তাদের সম্পর্কে আপনি কিছু বলতে চান? এই বিষয়টা আমি খুব বেশি বলতে চাইছি না। অ্যাকচুয়ালি এই দলটা ধাপ্পাবাজি করে চলছে। এই ধাপ্পাবাজির ব্যাপারটা মানুষ বুঝে গেছে, বিশেষ করে সংখ্যালঘুরা বুঝে গেছে। দেখুন, আমি, আপনারা মিডিয়া ভাই, আপনাকে আমার ঈদের নেমন্তন্ন করতে পারি। আপনি আমার বাড়িতে আসলেন নেমন্তন্ন খেতে, আপনার স্থানটা হবে আমার ঘরে বসা খাবার জায়গা। নিশ্চয়ই আপনি আমার সঙ্গে ঈদের নামাজ পড়তে যাবেন না। আর আপনি আমাকে হিন্দু ভাই বা হিন্দু বন্ধু আমাকে নেমন্তন্ন করলো কালী পুজোয় বা দুর্গা পুজোয়, আমি সেই নেমন্তন্ন বাড়িতে যেতে পারি।
আমি ঘরে বসে বা ডাইনিংয়ে বসে বা উঠোনে বসে বা রাস্তায় বসে খেতে পারি, কিন্তু আপনার সঙ্গে গিয়ে এই একটা ভোট লওয়ার জন্য মিথ্যে আশা দিয়ে ওই ঘন্টাটা নাড়াতে পারি না, যেটা মমতা ব্যানার্জি ধাপ্পা দিচ্ছে মুসলিম সমাজকে। এটাকে বাস্তব বাঁচতে উনি আসতে পারেন, ইফতার পার্টিতে আসতে পারেননি, কিন্তু ওনার ইফতারটা হবে আলাদা স্থান, কিন্তু উনি রাস্তায় বসে ইফতার করছে, রোজা তো করছেই না। আর আমাদের মধ্যে যে নিয়ম কারণ যে পবিত্রভাবে একটা রোজদারকে অপমান করা কত বড় অপরাধ জানেন? একটা রোজদারকে, আমি মুসলিম, আমি যখন রোজা করি আমার টোটাল শরীরটা পাক রাখতে হবে, কাপড় তো পাক রাখতে হবে। আপনি তো অমুসলিম, আপনার ধর্ম আপনার কাছে বড়, আর আমি আপনার ধর্মটাকে ফলো করব, ইজ্জত করব, তবেই আমার ধর্ম ভালো। উনি কি করলেন? আপনি একটা সারা ভোটের বাংলার জন্য, সারা বাংলাতে কি করছেন? সারা বাংলার একটা সংখ্যালঘুদের ভোটের প্রতি জন্য আপনার বক্তব্য আছে কিছু? সারা যে আমাদের এই দেশের মানুষ এই আমাদের যেভাবে অপমান করছে, এই অপমানটা আমরা বুঝতে পারছি, এটা ঠিক করছে না। আরে বাবা, তোমার ইফতার করতে তো বারণ নেই, আপনি রাস্তায় বসে আমাদের সঙ্গে ইফতার পার্টি করছেন কি ভোটের জন্য। কিন্তু আমরা এটা বুঝে গেছি, ভোট ওনাকে আর দেওয়া যাবে না, ভোট দেওয়া যাবে না। কেন? একটা ধর্মের মানুষকে নিয়ে যে অসভ্যতা, যে ঢপবাজি, যে ধোঁকাবাজি, এই ধোঁকাবাজি অসভ্যতাটা বেশি দিন মেনে নেওয়া যায় না। আপনারা এতক্ষণ, ধন্যবাদ দাদা, হ্যাঁ। আপনারা এতক্ষণ শুনলেন যে একজন সংখ্যালঘু মানুষ তিনি এই মিছিলে এসেছেন, তিনি তার নাম পরিচয় সমস্ত দিয়ে দ্ব্যর্থহীন ভাষায় সবার সামনে, ক্যামেরার সামনে তিনি বললেন তার বক্তব্যটা। এইরকমই আরও মানুষের ভাষা, মানুষের কথা বলে, মানুষের মনের কথা বলে, এবং সেখানেও কিন্তু উঠে আসলো বিভিন্ন ধরনের যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আছে, সেই কেন্দ্রীয় প্রকল্পগুলো আমাদের এই রাজ্যে কেন চলতে পারছে না বা চালানোর জন্য কি করা প্রয়োজন। এরকমই আরও নানান ধরনের আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখবার জন্যে আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়।